হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে 8 নম্বরের বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব, অর্থাৎ একদম অধ্যায় ভিত্তিক আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে কি করতে হবে বড় প্রশ্ন, তারপরের অধ্যায় থেকে কি করতে হবে, একদম অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা তো একদম নতুন, সেই কারণে তোমরা একটু নম্বর বিভাজনটা শুনে নাও। মোট তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 100 নম্বর আছে ক্লাস 11-এর। এর মধ্যে 20 নম্বর তোমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল, যেটা স্কুল থেকে নম্বর পাও তোমরা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল করার ওপরে। তারপরে 80 নম্বর তোমাদের কি করতে হয়, 80 নম্বর তোমার লিখিত পরীক্ষা দিতে হয়। এই 80 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন, যেটাকে টিক মারা প্রশ্ন বলা হয়, এই টিক মারা প্রশ্ন থাকে 24টা 24 নম্বরের, এবং 1-2 কথায় উত্তর থাকে 16টা প্রশ্ন 16 নম্বরের। অর্থাৎ মোট তোমাদের 40 নম্বরের থাকে ছোট প্রশ্ন আর 40 নম্বরের থাকে বড় প্রশ্ন। 5টা 8 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 5টা 8 নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হয় বড় প্রশ্নের ক্ষেত্রে। এবারে তোমাদের মোট 10টা অধ্যায় তোমাদের পড়াশোনা করতে হবে ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা থেকে। প্রত্যেকটা অধ্যায় থেকে ছোট প্রশ্ন থাকবে, কিন্তু বড় প্রশ্ন কেবলমাত্র 1, 2, 3, 4, 6, 7, 8 এই অধ্যায়গুলো থেকে থাকবে। অর্থাৎ 1, 2, 3, 4, 6, 7, 8 অর্থাৎ মাঝখানে 5 নম্বর এবং 9 নম্বর আর 10 নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না। সাজেশানটা দেখার আগে তোমাদের সঙ্গে একটু ছোট্ট তথ্য একটা শেয়ার করতে চাই। 2022 সালে তোমাদের জন্য আমি অনলাইন কোচিং ক্লাসের ব্যবস্থা করেছিলাম। সেখানে অনেক ছাত্রছাত্রী ভালো নম্বর পেয়ে পাস করেছে উচ্চ মাধ্যমিকে। এবারেও আমি উচ্চ মাধ্যমিকে অর্থাৎ 2023 সালের জন্য উচ্চ মাধ্যমিকের ব্যাচ শুরু করেছি, অলরেডি ক্লাস চলছে, এবং ক্লাস 11-এর ব্যাচটা কিন্তু শুরু করতে চলেছি জুলাই মাসের 1 তারিখ থেকে। তাই তোমরা যদি কেউ অনলাইন আমার কাছে আর কি পড়তে চাও, তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে সপ্তাহে 2টো করে তোমরা ক্লাস পাবে, সঙ্গে সমস্ত বড় প্রশ্ন ছোট প্রশ্নের পিডিএফ নোট, অর্থাৎ ক্লাসে যেটুকু বুঝিয়ে দেওয়া হবে সেটার নোট দেয়া হবে, এবং টাইম টু টাইম অর্থাৎ সময়ে সময়ে ছোট ছোট করে একটা মক টেস্ট নেওয়া হবে। 20 নম্বরের করে মক টেস্ট নেওয়া হবে 2টো করে অধ্যায় পড়া হয়ে গেলে। তাহলে সাজেশানটা তোমরা দেখে নাও। আর কেউ যদি ইচ্ছুক থাকো অ্যাডমিশান নিতে, এই সাবজেক্টটাকে ভালোভাবে বুঝতে, তাহলে স্ক্রিনের দেওয়া নম্বরে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তাহলে তোমরা প্রশ্নগুলো অর্থাৎ সাজেশানটা দেখে নাও। প্রথম অধ্যায় থেকে তোমাদের যেসব প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো 5টা প্রশ্ন আমি মোট প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য বেছে রেখেছি। তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরে 2টো প্রশ্ন তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, আর শেষে 5 দাগে একটা আমি এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম যে প্রশ্ন 1 নম্বর অধ্যায়ের, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। তারপরে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় থেকেও তোমাদের আমি 5টা প্রশ্ন বেছে রেখেছি। এই অধ্যায় থেকে তোমাদের যেগুলো 3টে স্টার দেওয়া আছে সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি লেখো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগের মতবাদটি লেখো। তারপরের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তির মতবাদটি লেখো। পরের প্রশ্ন, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন,
রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। এবারে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকেও তোমাদের 5টা প্রশ্ন আমি বেছে রেখেছি। এখানেও যেগুলো 3টে স্টার দেওয়া আছে সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবারে তোমাদের 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় তোমাদের দুটো পার্টে আছে। প্রথম পার্ট থেকে আমি 4টে প্রশ্ন রেখেছি বেছে, এবং দ্বিতীয় পার্ট থেকেও তোমাদের আমি 4টে প্রশ্ন বেছে রেখেছি। এখানে 4 নম্বর অধ্যায়ের প্রথম যে পার্ট, সেখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম দুটো প্রশ্ন, অর্থাৎ স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদ আলোচনা করো। তারপরের প্রশ্ন, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক লেখো। এবারে দ্বিতীয় পার্ট থেকে প্রশ্নগুলো দেখো। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো। তারপরে একনায়কতন্ত্রের দোষগুণ আলোচনা করো। আর পরের প্রশ্ন আছে, গণতন্ত্রের বিভিন্ন রূপগুলি লেখো। এবারে 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপরিবর্তনীয় সংবিধান ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, অলিখিত সংবিধান কাকে বলে, এর দোষগুণ আলোচনা করো। পরের প্রশ্ন, সংবিধান কাকে বলে, সংবিধানের শ্রেণীবিভাগ করো। এবারে তোমাদের 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়টা থেকে দেখো, এখানে তোমাদের আমি 4টে প্রশ্ন বেছে রেখেছি। রাষ্ট্রপতি শাসিত ও সংসদ শাসিত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। তারপরে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। আর তারপরের প্রশ্ন, এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। এবারে তোমাদের 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। অধিকার বলতে কী বোঝো, পৌর অধিকার ও রাজনৈতিক অধিকারগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার আর স্বাধীনতার অধিকার আলোচনা করো। অর্থাৎ এখান থেকে তোমাদের সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার আলাদাভাবে তৈরি করতে হবে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। তারপরের প্রশ্ন, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি লেখো। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি লেখো। এবারে দেখো, এবারে তোমাদের আমি 8 নম্বর অধ্যায় পর্যন্তই বড় প্রশ্ন আছে তোমাদের বলেছিলাম, আর এখানে তোমাদের একটু নম্বর বিভাজন এবং কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আসবে সেটা লেখা আছে, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো।